সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে, টিভি চ্যানেলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। 3 বাস টার্মিনাল দ্রুত রাজধানীর বাইরে নিতে নির্দেশ। ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব, দিল্লিতে তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের সাথে আচরণে অসন্তোষ প্রকাশ, ব্যবস্থা নেবে ঢাকা, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। দুবাইয়ে আটক বেনজিরের বিরুদ্ধে শাপলা চত্বর হত্যা সহ 10 মামলার তদন্ত চলছে, বিচারে কঠোর অবস্থানে থাকবে প্রসিকিউশন। যুদ্ধবন্ধে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান, শুক্রবার সুইজারল্যান্ডে শান্তি চুক্তি সই, স্বাগত জানিয়েছে বাংলাদেশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। গণমাধ্যমকে সত্য এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বার্তা প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে। দেশে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে গণমাধ্যমের সহযোগিতাও প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন দেশের টেলিভিশনগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বার্তা প্রধানরা। দেশের টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে সাংবাদিক নেতারা জানান, আলোচনার পরিবেশ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ। আমরা যারা মিডিয়া, আমরা যারা সাংবাদিক, আমরা যেন সত্যিকার অর্থে সাংবাদিকতাটাই করি। আমাদের কাছ থেকে কোনো ওই যে আগের মতো দলীয় সাংবাদিকতার নামে সরকারের তোয়াজ তোষামোদ এগুলো মোটেও প্রয়োজন নেই। যেটা সত্য, সেই সত্যকে যেন আমরা সঠিকভাবে তুলে ধরি, সেটাই তার প্রত্যাশা এবং আমরাও সেভাবেই কথা বলেছি। উনি ওনার দলের জন্য কিংবা ওনার পক্ষে নিউজ করতে হবে সেটা উনি বলেননি, কিন্তু উনি একটা জিনিস শেষে বলেছেন যে আসুন আমরা সবাই দেশটার জন্য ভালো কিছু একটা করি। বৈঠকে টেলিভিশন শিল্পকে একটি পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়। বিশেষ করে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন ধরনের সুরক্ষার যে প্রয়োজন, কিছু আইনি সুরক্ষার প্রয়োজন রয়েছে এবং গণমাধ্যম যাতে স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারে সে ধরনের একটা ইতিবাচক পরিবেশ রচনার ক্ষেত্রে সরকারের সহযোগিতা কামনা করেছেন। এই বিষয়টি প্রধানমন্ত্রী খুবই মনোযোগ দিয়ে শুনেছেন দীর্ঘ সময় ধরে। আমরা যারা টেলিভিশনে কাজ করি তাদের ব্যাপারেই কথা হয়েছে এবং মূলত যেটি হয়েছে, যেটা প্রথমত হচ্ছে যে ওয়েজ বোর্ডটা তৈরি করা টেলিভিশনের কর্মীদের ক্ষেত্রে, তাদের চাকরির নিরাপত্তাটা, এবং পাশাপাশি যেটি হচ্ছে যে গণমাধ্যমকে একটি সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার বিষয়টা। এবং যে কোনো আমরা রিকোয়েস্ট করেছি যত দ্রুত সম্ভব একটি মিডিয়া কমিশন গঠন করার মাধ্যমে যেন একটি রেগুলেটরি বোর্ড তৈরি করতে পারে। প্রধানমন্ত্রী প্রেস সচিব জানান, অর্থনীতি ও সমাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে। আমাদের মধ্যে যে মানবিক অনুভূতিগুলো, মানবিক মূল্যবোধগুলো, এই বোধগুলো জাগিয়ে তোলা দরকার। আমাদের মধ্যে আমাদের সামাজিক বোধগুলো আমাদের মধ্যে জাগ্রত করা দরকার। এক্ষেত্রেও মিডিয়ার একটি বড় ভূমিকা আছে। তো দীর্ঘ সময় ধরে উনি খোলামেলা কথা বলেছেন, উনি কথাগুলো শুনেছেন এবং উনি বলেছেন যে আগামী দিনগুলোতেও এভাবে মিডিয়ার সঙ্গে, গণমাধ্যমের সঙ্গে উনি কথা বলবেন, মত বিনিময় করবেন, কথা শুনবেন, কথা বলবেন। আগামী 18 জুন এ বিষয়ে অংশীজনদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর যানজট নিরসনে মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে পূর্বাঞ্চলে এবং গুলিস্তান ফুলবাড়িয়া টার্মিনাল কেরানীগঞ্জে এবং সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে যত দ্রুত সম্ভব সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ কমিটিকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৈয়দ আব্দুল মুহিতের আরেকটি রিপোর্ট। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক হয়। এ সময় রাজধানীর 3 বাস টার্মিনালে চাপ কমাতে নতুন করে অস্থায়ী ডিপো নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, রাজধানীর পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে এই সিদ্ধান্ত হয়। শুধু বাস টার্মিনাল নয়, রাজধানীর আরেক বড় সমস্যা ফুটপাত দখল করে থাকা হকারদের নিয়েও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। সায়েদাবাদ টার্মিনালে যদি কোনো কাজ বাকি থাকে সেগুলো যদি আমরা ঠিক করে ফেলি। এর মধ্যে আরেকটা যেটা এক্সটেনশন হয়েছে, যে সায়েদাবাদে এক্সটেনশন কাঁচপুরে আমরা একটা আন্তঃজেলা
টার্মিনাল আমরা করতে যাচ্ছি, এবং ওইটা উনি নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব সেটা করে যাতে এখানকার থেকে লোডটা কমানো যায়। গুলিস্তানের এই টার্মিনালটাকেও সরানোর জন্য আমাদের ডিসিশন হয়েছে। মহাখালী আন্তজেলা বাস সার্ভিসগুলো যেখানে রাস্তার উপরে থাকে, হয়তোবা আগের চেয়ে কিছুটা কমেছে, বাট পুরোপুরি রাস্তার উপরে যাতে না থাকে সেটার জন্য অন্যত্র কোথাও একটা ব্যবস্থা করার জন্য একটা নির্দেশনা দিয়েছেন। বিআরটি প্রকল্প বাতিল না করে এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। প্রায় ৩,০০০ কোটি টাকার মতন ইতিমধ্যে বিনিয়োগ হয়ে গেছে এবং উন্নয়ন যন্ত্রণা এবং ভোগান্তি, বিশেষ করে আশুলিয়া, গাজীপুর বা আমাদের উত্তরের যারা বাসিন্দা আছে, এই যে 12 বছর যে ভোগান্তিটা হলো, তারপরে এই প্রজেক্টটিকে যদি আমরা অ্যাবান্ডেন্ট ঘোষণা করি তাহলে এটা আসলে একটা ব্যাড এক্সাম্পল হিসাবে কিন্তু থেকে যাবে। তো সেই হিসাবে এটাকে কিভাবে একটা ইমপ্রুভ পাবলিক ট্রান্সপোর্ট করিডোর হিসেবে ব্যবহার করা যায় এবং যে বিনিয়োগটা হয়ে গেছে এটা সর্বোচ্চ ব্যবহার কীভাবে করা যায়, এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী 3 জন বিশেষজ্ঞকে ডেকেছেন যারা গণপরিবহন নিয়ে কাজ করে, উনি শুনেছেন এবং আমার ধারণা এটা পরবর্তীতে ক্যাবিনেট মিনিস্ট্রিতে এটাতে আরও ব্যাপকভাবে আলোচনা হবে এবং অতি সম্প্রতি আপনারা এটা নিয়ে একটা আসলে একটা সিদ্ধান্ত আপনারা দেখতে পারবেন। তিনি জানান আগামী সপ্তাহের মধ্যে রাজধানীর শাহবাগে চালু হবে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। বিশেষ করে যারা অবৈধ যানবাহন বা সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। দেশের গণমাধ্যমকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে না পারার দায় বিগত সরকারের, এমন মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, মিডিয়া পুনর্গঠনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন অপরিহার্য। অন্যদিকে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের দাবি জানিয়েছেন সম্পাদক ও সাংবাদিক নেতারা। গালমান শফি রিপোর্ট। অনুষ্ঠানে গেল 17 বছরের আওয়ামী শাসনামলে বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ ও সাংবাদিক নির্যাতনের বিভিন্ন অভিযোগ ও তথ্য তুলে ধরেন সম্পাদক ও সাংবাদিক নেতারা। ফ্যাসিবাদের দোসর আবার ফিরে আসতে শুরু করেছে। কোথাও কোথাও আমি সরকারের নমনীয়তা লক্ষ্য করছি। আমাদের মন্ত্রী মহোদয় এখানে আছেন, আমরা দেখি আমাদের নির্যাতিত সাংবাদিকদের পাশে কিন্তু আমাদের অনেকে দাঁড়ান না। আমরা 16 বছরের পচা দুর্গন্ধময় ফ্যাসিবাদ 2.0 প্রতিষ্ঠা করা জার্নালিজমকেও ভুলি নাই, ইনশাল্লাহ ভুলবো না। আমরা তাহির জামান প্রিয় সহ যত সাংবাদিক ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম ধরতে যে ভিডিও তার ক্যামেরা তাক করতে যে মারা গিয়েছেন, আমরা কাউকে ভুলি নাই। বাংলাদেশে আমরা ভুলার সংস্কৃতি আর তৈরি হবে না। হাসিনার প্রতিহিংসার চরিতার্থ করার জন্য আমাদের সঞ্চালক মহোদয়, আপনি নিজেও আমার সহকর্মী ছিলেন, সাপ্তাহিক বিচিত্রা আপনি ছিলেন, দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস এবং সাপ্তাহিক বিচিত্রা, পাক্ষিক আনন্দ বিচিত্রাকে বন্ধ করে দেওয়া হয়। সেটা হাসিনার নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল যে এটা বন্ধ করে দেওয়া হবে। বন্ধ করে দেওয়া হয়েছে কারণ দৈনিক বাংলা সবসময় প্রগতিশীল আন্দোলনের সঙ্গে ছিল। এ সময় এনইসির যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান অভিযোগ করেন, স্বাধীনতার পর মানুষের অধিকার ক্ষুণ্ণ করার ইতিহাস আওয়ামী লীগই তৈরি করেছিল। যে সংবাদপত্রের প্রতি বা মিডিয়ার প্রতি যে অসহিষ্ণুতা, এটা শেখ পরিবারের জিনের মধ্যে আছে। এটা আমি বলেছিলাম এই কারণে যে শেখ সাহেব সংবাদপত্র ধ্বংস করেছিলেন, তার কন্যা শেখ হাসিনা সংবাদপত্রে মিডিয়াটি কি করেছে আপনারা জানেন। এই রাষ্ট্র ব্যবস্থার আমরা পরিবর্তন চাই এবং এই পরিবর্তন চাইতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজ। গণমাধ্যমকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী। বৈচিত্র্যের যে একটা সম্মিলিত অবস্থান, আমরা যদি সেটাকে একবার দাঁড় করিয়ে ফেলতে পারি এবং সেখানে যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটা কমিশন, যার একটা কোয়াসি জুডিশিয়াল অথরিটি থাকবে এবং এরকম একটা অভিভাবকত্বের জায়গায় যদি একবার আমরা দাঁড় করিয়ে ফেলতে পারি, তাহলেই কিন্তু উন্নত দেশগুলিতে যেমন করে এই ধরনের কর্তৃত্ব গ্রহণযোগ্য, জনগণের কাছে গ্রহণযোগ্য, পেশাজীবীদের কাছে গ্রহণযোগ্য হয়ে দাঁড়ায় এবং সকল সমস্যার সমাধানের একটা আশ্রয়স্থল হিসেবে কাজ করে তা আমরা করতে পারবো। যে 16ই জুন যারা কৃষ্ণ দিবস তৈরি করেছিল, বিপরীতে 16ই জুনকেই আমরা দাঁড় করতে পারি গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক কাঠামোর দিন। সম্ভবত ফ্যাসিবাদ এবং স্বৈরতান্ত্রিক মানসিকতার বিপরীতে গণতান্ত্রিক মূল্যবোধের এর চাইতে কোনো মধুর প্রতিশোধ আর হতে পারে না। গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতা, জবাবদিহিতাও সমান গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। গালমান শফি, বাংলাভিশন, ঢাকা।
প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে দিল্লি এয়ারপোর্টে বাধা দেয়া এবং অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে তীব্র প্রতিবাদ ও অসন্তোষ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক মন্তব্য করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে রবিবার ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দিল্লি এয়ারপোর্টে নামার পরই ভারতের নজরদারি তালিকা অনুযায়ী তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। করা হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ। কূটনৈতিক চিঠি দিয়ে আগেভাগেই জানানোর পরও প্রধানমন্ত্রীর এই উপদেষ্টাকে প্রবেশে বাধা দেওয়া হয়। পরে ভারতীয় ইমিগ্রেশন অনুমতি দিলেও পাসপোর্ট ফেরত নিয়ে দেশে চলে আসেন তিনি। এ ঘটনায় সোমবার ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বান্ধেকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয় তীব্র প্রতিবাদ ও নিন্দা। প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লি বিমানবন্দরে বাধা দেওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনক বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এবং আজকের দিন শেষে আমরা এই বিষয়ে আপনাদেরকে জানাবো। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, এ ঘটনা কোনোভাবেই কাম্য না। তিনিও জানান প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। যে ঘটনাটি ঘটেছে এটা ঘটনাটি অবশ্যই ইটস নট ওয়েলকামিং। উই ডোন্ট এক্সপেক্ট দিস কাইন্ড অফ ইভেন্টস টু হ্যাপেন, বাট আমাদের মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সঙ্গে কথা বলছে। আমরা পুরো ঘটনাটা জেনে অবশ্যই যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা সেই পদক্ষেপ আমরা নিব। আগে তো আমাদের মিনিস্ট্রি, আমাদের রেসপেক্টিভ ডিজি এটা জানতে হবে ঘটনাটা কি ঘটেছে, ভারতের ইমিগ্রেশনে কি হয়েছে সেটা আমাদের ডিজি আগে জানুক, সব ইনফরমেশন নেক, তারপরে যেই আমাদের যে পদক্ষেপ নেওয়া সেটা মন্ত্রণালয় থেকে নেওয়া হবে। অন্যদিকে সোমবার দুপুরেই কলম্বো হয়ে ঢাকা ফেরত আসেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশ ভারতের অখণ্ডতাকে সম্মান করলেও ভারত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সমান শ্রদ্ধা দেখাচ্ছে না, এমন মন্তব্য করেন তিনি। বিকেলে রাজধানী শাহবাগে ভারত কর্তৃক বাংলাদেশে পুশিন সীমান্ত হত্যা ও নির্যাতনের প্রতিবাদে 11 দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে এসব কথা বলেন তিনি। গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের পতনের পর বিএনপি নতুন করে ফ্যাসিবাদী রাজনীতির পথ তৈরি করছে এবং দেশের স্বার্থবিরোধী শক্তিগুলো আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। 11 দলের নেতারা বলেন, সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ করতে না পারলে এবং সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। একই সাথে সীমান্ত হত্যা এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছে বিভিন্ন রাজনৈতিক দল। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা হবে। তার বিচারে ট্রাইব্যুনালের প্রসিকিউশন সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ট্রাইব্যুনালে বেনজির আহমেদের বিরুদ্ধে শাপলা চত্বর হত্যাকাণ্ড সহ 10টি মামলার তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং 2 জনকে হত্যা মামলার রায় ঘোষণার জন্য 18 জুন দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আরও জানাচ্ছেন রকনুজ্জামান। আপনাদের সঙ্গে সহযোগিতা নিয়ে এই যে 1000-200 লোক টোকায় নিয়ে আসবো আমরা। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আলোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার করা হয়েছে। দেশের পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ 3টি পদে 1 দশকেরও বেশি সময় ধরে দায়িত্বে থাকা নানা ঘটনার বারবার আলোচনায় এসেছেন বেনজির আহমেদ। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বেনজির আহমেদকে দেশে ফেরানো ও বিচারের মুখোমুখি করা বিষয়ে ব্রিফিং করেন। তিনি কত সম্পদের মালিক, কত ফ্ল্যাট, কত জায়গা, কত জমি এবং তার স্ত্রীর নামে, তার সন্তানদের নামে। শাপলা চত্বর সহ 10টি মামলা তদন্তাধীন রয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর, যার সবকটিতেই সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বেনজির আহমেদ। 7 থেকে 10টি মামলার তদন্ত চলমান আছে, যেগুলোতে প্রত্যেকটার মধ্যে তার সরাসরি সম্পৃক্ততা আছে। তিনি পুলিশ কমিশনার হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত, তিনি র্যাবের প্রধান হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত, তিনি যখন পুলিশের প্রধান ছিলেন, আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, অসংখ্য অপরাধের সাথে তিনি জড়িত ছিলেন। তিনি আরও যেটা জড়িত ছিলেন, বাংলাদেশের ইতিহাসে যে কয়টি বিতর্কিত নির্বাচন হয়েছে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলে, প্রত্যেকটি নির্বাচনে তার বিতর্কিত ভূমিকা ছিল এবং তার বিচারের ব্যাপারে আমাদের ট্রাইব্যুনাল সর্বোচ্চ
কঠোর হস্তে এই বিচারটি সম্পন্ন করা হবে। ট্রাইব্যুনালে হাজির করতে বেনজির আহমেদকে ফেরত পাঠানোর জন্য দুবাই সরকারকে অনুরোধ করে চিঠি পাঠানো হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। আমাদের যে পুলিশের একটা সংস্থা আছে যার মাধ্যমে রেড নোটিশ পাঠানো হয় বা কালার কোডের নোটিশ পাঠানো হয়, আমরা অলরেডি আমাদের ওয়ারেন্টের কপি তাদেরকে দিয়ে দিয়েছি। আমরা বিশ্বাস করি যে হয়তো ইতিমধ্যেই সংযুক্ত আমির আহমেদ সরকারের কাছে ইতিমধ্যে অনুরোধপত্র দেওয়া হয়ে গেছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরার কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলিসহ 2টি হত্যা মামলার রায় আগামী 28 জুন ঘোষণা করবে ট্রাইব্যুনাল 1। তখনকার কিছু আমাদের পুলিশ কর্মকর্তা বলেন যাই বলেন যে তারা কয়েকজন, যদিও এই বাহিনীর সকলে না, কয়েকজন আসলে এত উন্মাদ ছিল তারা মানুষ খুন করে মনে হয় আনন্দ পেতেন। তো সেই কথাগুলো আমরা বলেছি। আমরা বিশ্বাস করি যে আমাদের আর্গুমেন্ট ট্রাইব্যুনাল গ্রহণ করেছে এবং আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করেছি তার। এই নিয়ে দ্বিতীয়বারের মতো দেয়া হলো মামলার এই রায়ের তারিখ। এর আগে 4 মার্চ এই মামলার রায় ঘোষণার কথা থাকলেও নতুন ডিজিটাল প্রমাণ দাখিলের জন্য প্রসিকিউশন সময়ের আবেদন করে। এ রায়ে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মোট 5 জন আসামি। আসামিদের মধ্যে মাত্র একজন সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার আটক আছেন। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, যে পরিমাণ অর্থ দেশ থেকে পাচার হয়েছে তা দিয়ে 24টি পদ্মা সেতু তৈরি করা যেত। সংসদে দুর্নীতি দমন কমিশন সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন খাতের ব্যয় নির্বাহের জন্য মঞ্জুরি বরাদ্দ এবং ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় একথা বলেন তিনি। ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা বলেন, ব্যবসা না থাকার পরও শুধু রাজনৈতিক বিবেচনায় ঋণ দিয়ে ব্যাংক থেকে অর্থ লুটপাট হয়েছে। জামাতের এমপি শফিকুল ইসলাম অভিযোগ করেন, দুদক এখন দন্তহীন বাঘে পরিণত হয়েছে। দেশ থেকে 18 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এরপরও বিএনপির কিছু মন্ত্রী এমপি পরিবারের নামে নামকরণ ও দুর্নীতিতে ব্যস্ত। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, আইন সংশোধনের মাধ্যমে দুদককে শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করবে সরকার। কিন্তু জামাত আসলে কি চায় সেই প্রশ্ন তোলেন তিনি। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের সম্মানিত আমির সাহেব একটা স্ট্যাটাস দিয়ে বলেছিলেন, জিশান নিখোঁজ হওয়ার 19 ঘন্টা পার হয়ে গেল, সরকার এখনো উদ্ধার করতে পারেনি। কি তো সেজন্য 19 ঘন্টা পার হওয়ার পরে মাননীয় স্পিকার সরকার কি করেছে সেই বয়ানটা দিয়েছিলাম। এইটা সরকারের পক্ষে দায়িত্ব। এখন কালকে আমি বুঝিনি আসলে তারা কি দর্শনের পক্ষে কথা বলেছে না বিপক্ষে কথা বলেছে। আইনে কিন্তু ডেফিনেশনে উচ্চ দুর্নীতিও নাই, নিম্ন দুর্নীতিও নাই। দুর্নীতি এবং দুর্নীতি একই ডেফিনেশন। এখানে দুর্নীতি ছোট হয় না, বড়ও হয় না। যেমন দর্শন ছোট হয় না, বড় হয় না, সবই সমান। রামিসা আর জিশান সবই সমান দর্শনের ক্ষেত্রে। মানে স্পিকার একটার বিচার চাইবে আর একটা চাইবে না, তা হয় না। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার মিস সুসান রায়েল। সোমবার সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে সাক্ষাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে বিরোধী দলীয় নেতার আসন্ন অস্ট্রেলিয়া সফর, জাতীয় সংসদে নির্বাচনের পরবর্তী সময়ে গণতন্ত্রকে আরও অর্থবহ করতে সরকার এবং বিরোধী দলের ভূমিকা এবং সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র কার্যকর এবং প্রাণবন্ত হতে পারে না বলে অভিমত ব্যক্ত করা হয়েছে। ঘোষিত জাতীয় বাজেট এবং বিরোধী দলের প্রস্তাবিত ছায়া বাজেট নিয়েও কথা বলেছেন তারা। ফ্যামিলি কার্ড বিতরণের জন্য 14,000 কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এই কার্যক্রম বাস্তবায়নের রাজনৈতিক কোনো ব্যক্তি থাকবে না, পুরোপুরি সরকারি কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। আর এই অর্থ দেওয়া হবে সোনালী ব্যাংকের টাকা পে অ্যাপস ব্যবহার করে। বিষয়টি বিস্তারিত জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় নারীদের সহায়তা করতে ফ্যামিলি কার্ড কার্যক্রম পরিচালনা করছে সরকার। আগামী 4 বছরে পর্যায়ক্রমে 4 কোটি 10 লাখ পরিবার এই কার্ড পাবে। সোমবার সচিবালয়ে বৈঠকে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা 2026-এর খসড়া চূড়ান্ত করার কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দরিদ্র জনগোষ্ঠী কমিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই 26-27-এ 14,000-এর উপরে, 14,000 কোটি টাকার উপরে এটার কিন্তু অ্যালোকেশন আছে। কোনো স্পেসিফিক একটা সামাজিক প্রোগ্রামে এত টাকা কোনো সময় অ্যালোকেশন হয় না।
এবং এটা কিন্তু আগামী বছরও হবে, তারপরের বছরও হবে, এবং এটাকে ট্রান্সপারেন্ট করতে হবে। এখানে কিন্তু আমরা, আপনারা জানেন, কোনো দলীয় লোকজনকে ইনভলভ করছি না। ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে যত সোশ্যাল প্রোগ্রাম হয়েছে বিগত দিনে, দলীয় লোকজনের একটা ইনভলভমেন্ট ছিল। আমরা কিন্তু এখানে কোনো দলীয় লোকজনকে ইনভলভ করছি না। 100% সরকারি কর্মকর্তারা, যেটা অলরেডি সাকসেসফুলি পাইলট প্রজেক্ট করেছে যারা, তাদেরকে করা হচ্ছে, এবং সাথে স্থানীয়ভাবে আমাদের শিক্ষিত ছেলেমেয়েরা যারা আছে তাদেরকেও ইনভলভ করতে হবে, কারণ তারা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। কার্ড বিতরণে অনিয়ম বন্ধে সরকার কঠোর বলে জানান অর্থমন্ত্রী। বৈঠকে জানানো হয়, কে কোথায় টাকা খরচ করছে তা 6 মাস পর পর্যালোচনা করা হবে, আর তালিকা পর্যালোচনা করা হবে 4 বছর পর পর। ফ্যামিলি কার্ডের ওয়ান অফ দ্য মেজর প্রিন্সিপাল টাকা ডাইরেক্টলি ওই গিন্নির বাড়িতে, গিন্নির অ্যাকাউন্টে যাবে, তার ভাইয়ের কাছেও যাবে না, বাপের কাছেও যাবে না, হাজব্যান্ডের কাছে যাবে না, ওই যে গিন্নি তার অ্যাকাউন্টে যেতে হবে, এটা নিশ্চিত করতে হবে। এই সরকারের মূল উদ্দেশ্যটা হচ্ছে লাইফ সাইকেল সাপোর্ট। আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নাগরিকের প্রতি একটা সরকারের যে দায়িত্ব আছে, সেই দায়িত্বটা পালনকে মাথায় রেখে কিন্তু এই পরিকল্পনা করা হয়েছে। বৈঠকে সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন বলেন, প্রাথমিক পর্যায়ে বেশ কয়েকজনের নাম ফ্যামিলি কার্ডের তালিকায় থাকলেও জাতীয় পরিচয়পত্র না থাকায় তাদের টাকা দেওয়া হয়নি। তালিকাভুক্ত নারীদের সিম কার্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্ত চাপের মধ্যে থাকবে, সহসা তারা বেরিয়ে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন তিনি। প্রস্তাবিত বাজেট চিন্তাশীল হলেও দুর্বল নীতি কাঠামোয় দাঁড়িয়ে আছে বলে মত তার। বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা যৌক্তিক নয় বলে মনে করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার রাজধানী মহাখালী ব্র্যাক সেন্টারে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ব্যাংক খাত সংস্কার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জ্বালানি নিরাপত্তা এবং এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি না নিলে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়। বাজেটে করমুক্ত আয় সীমাও খুব একটা বাড়েনি, বরং এই সীমা মধ্যবিত্তের ওপর চাপ বাড়াবে বলেও মনে করেন দেবপ্রিয় ভট্টাচার্য। তবে বাজেটে সে সমস্ত কর প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলো আয় করা গেলে কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও মনে করছেন তিনি। বিবৃতিও হয় নাই, এইবার সেটাকে ফিরিয়ে আনতে হবে। আমি প্রত্যাশা করি 30শে সেপ্টেম্বরের ভিতরে অর্থমন্ত্রী প্রথম অর্থনৈতিক বিবৃতি দিবেন, যে বাজেট শুরু হওয়ার পরে প্রথম 3 মাসে অর্থনীতি কি ধরনের অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছে। ইসলাম ব্যাংকের নিয়মিত কার্যক্রম সচল রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নতুন চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন। গ্রাহকদের আস্থা দ্রুত ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। তারল্য সংকট কাটাতে আরও 2,500 কোটি টাকা ঋণ নেওয়ার কথা জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। এদিকে সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহাল সহ 7 দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। শুভ মাহফুজের রিপোর্ট। নানা ঘটনার পর রবিবার রাতে ইসলামী ব্যাংকের সদ্য নিযুক্ত চেয়ারম্যানের নিয়োগ বাতিল ও পরিচালনা পর্ষদ ভেঙে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এরপরই সার্বিক তদারকির দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে। সোমবার দুপুর 12:30টার পর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন মোহাম্মদ জহির হোসেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবেই দায়িত্ব পালন করবেন তিনি। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান 1 সদস্য বিশিষ্ট। আমানতকারী ও গ্রাহকদের ইসলামী ব্যাংকের প্রতি পুনরায় আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ সদস্যদের নিয়ে পরিচালনা পর্ষদ গঠন করা হবে। আমাদের দেশের 90% লোক মুসলমান, তারা ইসলাম ধর্মাবলম্বী, তাদের একটা ব্যাংক থাকবেই। সেই ব্যাংকটা হলো এই ইসলামিক ব্যাংক। এই ইসলামিক ব্যাংকের সার্ভিস যাতে চালু থাকে এবং সঠিক থাকে, নির্বিঘ্ন থাকে, এটা কিন্তু সেন্ট্রাল ব্যাংক হিসাবে সবারই দায়িত্ব। এখন ইনশাল্লাহ আর কোনো অসুবিধা হবে না, গ্রাহকদের আর পিছনে ফিরে তাকাতে হবে না। চলমান সংকট দ্রুত কেটে যাবে বলে আশা প্রকাশ করেন ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক। এই চেয়ারম্যান যখন বাতিল হয়ে গেছে, কাজে সাধারণভাবেই আমাদের সেই গ্রাহকদের আস্থা ফিরে আসার কথা। আমরা আজকের অভিজ্ঞতা আমরা দেখছি যে অনেকে এসে লাইন দিয়েছে টাকা উঠানোর জন্য, যখনই শুনছে যে চেয়ারম্যান বাতিল হয়ে গেছে, অনেকেই আবার কিন্তু ফেরত চলে গেছে।
এদিকে সাবেক ব্যবস্থাপনা পরিচালক উমর ফারুক খানকে পুনর্বহাল সহ 7 দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে জনাব উমর ফারুক খানকে দায়িত্ব দেওয়ার পরে ইসলামী ব্যাংক গ্রাহকদের আস্থা ফিরে পেয়েছে। অল্প সময়ের মধ্যে প্রায় 25,000 কোটি টাকা নতুন আমানত সংগ্রহ করতে সক্ষম হয়েছে। অথচ ব্যাংকটিকে আবার ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ফেরাতে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এস আলমের পাচার করা টাকা ফিরিয়ে আনার দাবিও জানান তারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্র ইরান প্রসঙ্গ। যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষে সব চুক্তি সই হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, শুক্রবারের মধ্যে পুরোপুরি খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। এর আগে 39 দিনের যুদ্ধ এবং 67 দিনের যুদ্ধবিরতি শেষে রবিবার চুক্তি করতে রাজি হয় যুক্তরাষ্ট্র এবং ইরান। আসছে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিক চুক্তি হবার কথা রয়েছে। প্রস্তাবিত এই শান্তি চুক্তিতে রয়েছে তেহরানের পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালী খুলে দেয়া এবং ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তবে লেবানন থেকে সেনা সরবে না বলে জানিয়েছে ইসরায়েল। এতে ক্ষুব্ধ ইরান সাফ জানিয়ে দিয়েছে লেবাননের নিরাপত্তা নিশ্চিত ছাড়া কোনো চুক্তি হবে না। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। পাল্টাপাল্টি হামলা, ধ্বংসযজ্ঞ আর রক্তপাত থেকে অবশেষে শান্তির পথে কাঙ্ক্ষিত চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। টানা 67 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির পর চূড়ান্ত চুক্তির বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্র, ইরান এবং যুদ্ধবন্ধে মধ্যস্থকারী দেশ পাকিস্তান। আর এই শান্তি চুক্তি আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে সই হবে সুইজারল্যান্ডের জেনেভায়। পরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সেটির চূড়ান্ত অনুমোদন দেবে। তেহরান ও ওয়াশিংটনের চুক্তির বিষয়টি সোমবার ভোরে প্রাথমিকভাবে নিশ্চিত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে চুক্তি সম্পূর্ণ হওয়ার বিষয়টি জানিয়ে লেখেন, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে টোলমুক্ত এবং মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হলো। ইরানের সংবাদ মাধ্যম ও সরকারের পক্ষ থেকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি চুক্তির তথ্য নিশ্চিত করেন। চুক্তিতে অন্তত 14টি শর্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইরানকে ছাড় দিতে হচ্ছে পরমাণু সহ বেশ কয়েকটি বিষয়ে। চুক্তি অনুযায়ী মধ্যপ্রাচ্যে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র। 30 দিনের মধ্যে ইরানের বন্দরগুলো থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের পাশাপাশি তুলে নেওয়া হবে মার্কিন বাহিনী। ইরানের ব্যবস্থাপনায় খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। ইরানের অবরুদ্ধ হয়ে থাকা $24 বিলিয়ন সম্পদ ছেড়ে দেবে যুক্তরাষ্ট্র। ইরানের ওপর থেকে তুলে নেওয়া হবে সব ধরনের নিষেধাজ্ঞা। চুক্তিতে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইরান। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি না করা এবং নতুন নিষেধাজ্ঞা না দেওয়ার প্রতিশ্রুতিও আছে যুক্তরাষ্ট্র তেহরান শান্তি চুক্তিতে। এরই মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি সহ বিশ্বের অনেক দেশের নেতারা যুক্তরাষ্ট্র ইরানের চুক্তিকে স্বাগত জানিয়েছেন। এই চুক্তির মাধ্যমে আগামী 60 দিনের মধ্যে আরও একটি চুক্তিতে যাবে তেহরান ও ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তিকে কৌশলগত পরাজয় হিসেবে দেখছে ইসরায়েলি ইরানপন্থীরা। শেষ পর্যন্ত চুক্তিটি মধ্যপ্রাচ্যে কতটা শান্তি ফিরিয়ে আনে সেটি এখন দেখার বিষয়। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ ধারাবাহিকভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমন ও সংঘাত অবসানের আহ্বান জানিয়ে আসছে। এই ইতিবাচক উন্নয়নে অবদানকারী সব পক্ষ সহায়তাকারীদের প্রচেষ্টার প্রশংসাও করে। বাংলাদেশ আশা করে চুক্তিটি সরল বিশ্বাসে বাস্তবায়ন এবং টেকসই হবে। আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য বলে বিশ্বাস করে বাংলাদেশ। সেই সাথে প্রত্যাশা করছে সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত ইস্যু সমাধানের। বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠনের পক্ষে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে, বিএনপি সরকারকে জনগণের সেই প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানিয়েছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন। গণফোরাম নেতা মোস্তফা মহসিন মন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় লিখিত বক্তব্যে আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় ডক্টর কামাল হোসেন মঞ্চে উপস্থিত থাকলেও তার শারীরিক অসুস্থতার কারণে লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
ডক্টর কামাল হোসেন বলেন ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার তার সদ্ব্যবহার করতে পারেনি। নির্বাচিত সরকারের উচিত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে সুসংহত করা। এ সময় মুক্তিযুদ্ধ সহ গণতান্ত্রিক সকল আন্দোলন সংগ্রামে প্রয়াত গণফোরাম নেতা মোস্তফা মহসিন মন্টুর অবদান স্মরণ করেন বক্তারা। হাসপাতাল বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল আপিল করবে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। বিকেলে এক সংবাদ সম্মেলনে একথা বলেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। হাসপাতালের বিভিন্ন ধরনের সংস্কারের বিষয়ে অবহিত করেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার কোনো নির্দেশ দেয়নি, শুধুমাত্র একটি রিপোর্ট দিয়েছে। এদিকে হাসপাতালের আইসিইউ এনসিইউতে 56 জন ক্রিটিক্যাল রোগী রয়েছে। হাসপাতালের কর্মচারীদের বিষয়ে তিনি বলেন, সমস্যার পর থেকে নার্স ও কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ সময় ঘুষ দেওয়ার অভিযোগও অস্বীকার করেন তিনি। হাইকোর্টে যে রিট করেছে এটা সম্পর্কে আপনারা জানতে চান। হাইকোর্টে আমরা রিট করিনি, এটা কেউ হয়তো নিজে স্বপ্রণোদিত হয়ে করে, আমরা কেউ করিনি। 30 দিনের মধ্যে যে অ্যাপিল করার কথা, আমরা আশা করতেছি আগামীকালকে আমরা একটা আবেদন করবো মন্ত্রণালয়ে, মানে আমাদের দরখাস্ত লেখা হয়েছে, আগামীকাল আমরা আবেদন করবো। এটা 30 দিনের মধ্যে যেটা করার কথা। পর্যাপ্ত টিকা এবং স্বাস্থ্যসেবার মধ্য দিয়ে হাম সংক্রমণ পরিস্থিতি প্রতিরোধ করা সম্ভব হয়েছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। যদিও এদিন হাম এবং উপসর্গে আরও 4 জনের মৃত্যু হয়েছে, নতুন করে সংক্রমিত হয়েছে 1036 জন শিশু। বিশ্ব তামাক মুক্ত দিবসের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সমাজ রক্ষায় তামাকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুব সমাজ নেশামুক্ত না হলে বরাদ্দ বাড়িয়ে সফলতা মিলবে না বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মুবাশির আহমেদের রিপোর্ট। সোমবার সকালে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ বিশ্ব তামাক মুক্ত দিবস 2026 উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সবাইকে দীর্ঘজীবী করুন। বক্তব্যে তিনি বলেন, সিগারেট থেকেই নেশার জগতে প্রবেশ করছে যুব সমাজ, তাই সিগারেটের স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সামাজিকভাবে সমাজকে সচেতন করতে হবে। 69,000 কোটি টাকা স্বাস্থ্য খাতে এবার আমাদের বাজেট হয়েছে, দ্য হাইয়েস্ট বাজেট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ আফটার লিবারেশন। যদি আমরা নেশার বিরোধী, ইফ ইউ ক্যান নট ফর্ম এ টোবাকো ফ্রি সোসাইটি অ্যান্ড অ্যাডিকশন ফ্রি সোসাইটি, if we fail to convert our society into a drug addiction free society, all investment will go in vain because our generation shall be collapsed. আলোচনা সভার পর হাম সংক্রমণ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতাল ও চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টার ফলে দ্রুতই কমে আসছে হামের সংক্রমণ। আমরা সার্থক, মানে এটা ডেফিনিশন, এটা বলা কঠিনভাবে মানে ঠিক না, বাট এটা বলবো আমরা সার্থক আটকে রাখতে পেরেছি। মৃত্যু যেভাবে শুরু হয়েছিল, যদি টিকাদান কর্মসূচিতে আমরা সফল না হতাম, আমাদের ডাক্তার নার্সরা যদি এইভাবে সেবা না দিতেন, আমরা যদি ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপেপ, হাইফ্লো নজল ক্যানেল এগুলি যদি আমরা সরবরাহ না করতে পারতাম, আল্লাহ মাফ করুন, তাহলে অনেক খারাপ অবস্থা হয়ে যেত। হামের ধারাবাহিক টিকাদান কার্যক্রম চলমান রাখলে ভবিষ্যতেও হামের প্রাদুর্ভাব এড়ানো সম্ভব বলেও মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। 27 জুলাইয়ের মধ্যে বন্ধ থাকা ঢাকা নারিতা রুটে বিমানের ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানান, অনেক দেশেই বিমানের ফ্লাইট চালুর দাবি রয়েছে। 2025 সালে বন্ধ হওয়া ঢাকা নারিতা ফ্লাইট চালু হবে। 27 জুলাইয়ের মধ্যে চালু হবে ফ্লাইট। বর্তমান সরকার সব রুট চালু করতে চায়। বিমানবন্দরে প্রবাসীরা যেন কমফোর্ট জোনে থাকেন, সেটা নিয়ে কাজ করছে সরকার। আর প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানান, 30 জুনের মধ্যে চালুর ইচ্ছা থাকলেও করা যাচ্ছে না, কারণ জাপান সিভিল অ্যাভিয়েশন ব্যুরোর নিরাপত্তাজনিত কিছু কার্যক্রম রয়েছে। তাদের অডিট শেষ হলেই চালু করা যাবে। 20 জুন থেকে টিকিট ওপেন থাকবে, অনলাইন ও অফলাইনে টিকিট কেনা যাবে। জাপানে 40,000 বাংলাদেশি থাকেন। লাভে যাওয়ার সময় সেটিকে বন্ধ করা হয়। প্রতিমন্ত্রী জানান, 3rd টার্মিনালে দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। বৃদ্ধি করার লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা নারিতা ঢাকা রুটে 30 জুনের মধ্যে পুনরায়
ফ্লাইট পরিচালনার নির্দেশনা প্রদান করেন। সেজন্য যেটা বলেছিলাম সেটা অন টাইমে আমরা করতে পারছি না, বিকজ জাপান সিভিলেশনের কিছু ফর্মালিটিজের কারণে আমরা সেটা চেষ্টা করছি 27 জুলাইয়ের মধ্যে আমরা যেন আমরা কমিটমেন্ট করেছি সেটা ইনশাআল্লাহ 27 জুলাইয়ের মধ্যে আমরা শুরু করব। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি জানিয়েছেন, শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেবে সরকার। সেই সাথে দুর্নীতি প্রতিরোধ করে নিজেদের টাকায় 20,000 কিলোমিটার খাল খনন এবং পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণ করা হবে। দুপুরে বুয়েটের কাউন্সিল ভবনে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই যুগে শিক্ষা, গবেষণা এবং উন্নয়ন বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে শিল্প হিসেবে ব্যবহার করতে চায় সরকার। মানব সম্পদ উন্নয়ন, পরিবেশ, জলবায়ু, বন্যার পূর্বাভাস সহ নানা খাতে এআই এর ব্যবহারে আরও বেশি গবেষণার তাগিদ দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। আমাকে একজন সাংবাদিক যখন জিজ্ঞেস করেন যে 20,000 কিলোমিটার খাল খনন করবেন, এত টাকা কোত্থেকে পাবেন? পদ্মা ব্যারেজ করবেন 35,000 কোটি টাকা ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ করতে লাগবে আরও 15 থেকে 20,000 কোটি টাকা। তিস্তা ব্যারেজ করতে হলে আমাদের লাগতে পারে এই মুহূর্তে 14,500-15,000 কোটি টাকা। তো এত বড় প্রজেক্ট আপনারা জিওবির মাধ্যমে করবেন, এই টাকা কোত্থেকে পাবেন? এটাই তো চ্যালেঞ্জ। একটা দেশে যদি খুব আমরা জ্ঞানভিত্তিক চিন্তা করি, একটা দেশে যদি আমরা দুর্নীতিকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করি, হাজার হাজার কোটি কোটি টাকা পার হবে না, পাচার হবে না, এটা সম্ভব, যেখানে আমাদের সম্পূর্ণভাবে। বিমা খাতের প্রতি মানুষের আস্থা ফেরাতে বিপদের সময় দ্রুত বিমা দাবির অর্থ পরিশোধের তাগিদ দিয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সকালে রাজধানীর বসুন্ধরায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স আয়োজিত এমজিকিউ লিডার্স ক্লাব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাগিদ দেন তিনি। শুধু ব্যবসা নয়, বিমা প্রতিষ্ঠানগুলোকে মানব সেবার উদ্দেশ্যে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় বিমা কর্মীদের উৎসাহিত করতে সোনালী লাইফের প্রতিষ্ঠাতা প্রয়াত মোস্তফা গোলাম কুদ্দুস স্মরণে পুরস্কার তুলে দেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এই টোটাল সেক্টরটাকে ওনারা ডেভেলপ করতে সাহায্য করবেন, যাতে মানুষ যে কারণে ইন্স্যুরেন্সগুলো করে, যেই কারণে পরিবারের বিপদের সময় যেন তারা সেই সহায়তাটা পেতে পারে, এই ব্যাপারে যেন সবাই আরো সিম্প্যাথেটিক ওয়েতে এবং মোর ডিলিজেন্টলি ওনারা চেষ্টা করে যাতে এই ফ্যাসিলিটিটা, এই সেবাটা তারা দিতে পারে। এসবিএসসি ব্যাংক পিএলসির 13তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোখলেসুর রহমান সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের 2025 সমাপ্ত বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচন সহ 7টি সাধারণ এজেন্ডা অনুমোদন দেওয়া হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস এম মইনুল কবির, উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আয়ুব, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার, পরিচালক এ কে এম দেলোয়ার হোসেন সহ বিভাগীয় প্রধান ও ব্যাংকের শীর্ষ নির্বাহীরা এই সময় উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন কোম্পানির সেক্রেটারি তৌহিদুর রহমান। এই সময় ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোখলেসুর রহমান শেয়ার হোল্ডারদের আশ্বস্ত করে জানিয়েছেন, এসবিএসসি ব্যাংকে গ্রাহকের আমানত সম্পূর্ণ নিরাপদ। এজন্য সবাইকে এসবিএসসি ব্যাংকের সঙ্গে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন তিনি। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিন। সত্যকে সত্য হিসেবে জনগণের সামনে তুলে ধরতে হবে। টিভি চ্যানেলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। 3 বাস টার্মিনাল দ্রুত রাজধানীর বাইরে নিতে নির্দেশ। ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব। দিল্লিতে তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের সঙ্গে আচরণে অসন্তোষ প্রকাশ, ব্যবস্থা নেবে ঢাকা, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দুবাইয়ে আটক বেনজিরের বিরুদ্ধে শাপলা চত্বর হত্যা সহ 10 মামলার তদন্ত চলছে। বিচারে কঠোর অবস্থানে থাকবে প্রসিকিউশন। যুদ্ধ বন্ধের সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র এবং ইরান। শুক্রবার সুইজারল্যান্ডে শান্তি চুক্তি সই, স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ। শুভরাত্রি।